তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে এই সমস্ত জায়গাগুলি কিন্তু অনেকেই ভুল করছে। অর্থাৎ ফর্ম ফিল আপের সময় এই সমস্ত জায়গায় কিন্তু অনেকেই ভুল করছে। তো এই 3 থেকে 4টি ভুল যদি আপনারা করেন তাহলে আপনার ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো সেই জন্য ফর্ম ফিল আপের আগে ভিডিওটি একবার ভালো করে দেখে নিন। যদি আপনারা এই ভুলগুলি করে থাকেন তাহলে কিন্তু আপনার নাম এই প্রকল্প থেকে রিজেক্ট করে দেওয়া হবে। সেই জন্য আপনারা ভালো করে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় কি ফিল আপ করতে হবে বা কোন জায়গায় ভুলগুলি করলে আপনাদের সমস্যা হতে পারে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এই হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম। তো এই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের সময় বেশিরভাগই যারা ভুল করছে যে জায়গাটা, সেটা হচ্ছে ছবিতে সই। অনেকেই কিন্তু এই ছবিতে সই করছে না। আমি আপনাদের আগেও ভিডিওতে বলেছিলাম যে ছবিতে কিন্তু অবশ্যই আপনাদের সই করতে হবে। এই জায়গাটা যখন আপনারা ছবি ছাঁটবেন তারপরে কিন্তু এইভাবে ছবির ওপরে কিছুটা থাকবে এবং ছবির বাইরে ফর্মে কিছুটা অংশ থাকবে। এইভাবে কিন্তু আপনাদের সই করতে হবে। ছবির উপর সই না করলে কিন্তু আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। তো এটা আমি আপনাদের আগেও বলেছিলাম। সেই জন্য আপনারা যখনই এই জায়গায় ছবি ছাঁটাবেন তারপরেই কিন্তু একটা সই করে দেবেন। এরপর যে সমস্যাটা হচ্ছে, দেখুন এখানে বলা হয়েছে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। তো মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী আপনাদের নাম কিন্তু এই জায়গাটায় লিখতে হচ্ছে। তো অনেকেই ভুলটা করছে যে নিজের মতো নাম লিখে দিচ্ছে। ধরুন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা ছিল সেটা আপনি লিখলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার নাম রিজেক্ট হয়ে যেতে পারে। তাই যখনই আপনি ফর্ম ফিল আপ করবেন তখন আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখেই ফিল আপ করবেন। সেখানে যে নাম থাকবে সেই নামটাই কিন্তু এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার। কিন্তু এই মোবাইল নাম্বার কোনটা দেবেন? ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করা যুক্ত রয়েছে এমন মোবাইল নাম্বার, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে এমন মোবাইল নাম্বার কিন্তু আপনাদের দিতে হবে। যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে হবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কযুক্ত এমন মোবাইল নাম্বার আপনাদের কিন্তু এই জায়গাটা বসাতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক নেই এমন মোবাইল নাম্বার দিলে কিন্তু যদি কোনো মোবাইলে মেসেজ আসে আগামী দিনে তাহলে কিন্তু সেটা আপনারা পাবেন না। এক্ষেত্রেও সমস্যা হতে পারে। এরপর যে সমস্যাটা হচ্ছে, দেখুন এখানে বলা হয়েছে এজ অ্যাজ অন 1/4/2026, অর্থাৎ 1/4/2026 তারিখের বয়স বছরে। এই জায়গাটা কি করছে, অনেকে যেদিন ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে সেই দিনের কিন্তু বয়স হিসাব করে বসিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু নয়। এখানে বলা হয়েছে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেই হিসাবে আপনাদের কিন্তু এখানে বসাতে হবে। শুধুমাত্র বছরটা বসাবেন। ধরুন 30 বছর আপনার 3 মাস হয়েছে, 3 মাসটা বসানোর দরকার নেই। শুধু আপনার বছরের যে বয়সটা 30 বছর সেইটাই আপনি বসাবেন। কোনো মাস বা ডেট কিছু বসাতে হবে না, শুধুমাত্র আপনি বয়সটাই বসাবেন। এরই সঙ্গে এই যে দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ এই যে ডেট অফ বার্থের জায়গাটা রয়েছে এখানে অনেকে কি করছে যে হয়তো কারোর 21 বছরের কম, অর্থাৎ 21 বছরের কম হয়ে সে কি করছে জালিয়াতি করে বয়স বাড়িয়ে এখানে কিন্তু বয়স লিখে তারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দিচ্ছে। তো এইভাবে যারা জালিয়াতি করে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছেন, আপনাদের বলি আপনাদের যখনই আধার কার্ড এন্ট্রি করা হবে তখনই কিন্তু আপনাদের বয়স বা সমস্ত ডিটেলস কিন্তু সরকারের হাতে চলে আসবে। তো সেই জন্য আপনারা বয়স বাড়িয়ে বা কোনো জালিয়াতি করে এই ফর্ম ফিল আপ করবেন না। যেটা সত্যি সেটাই দিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন। কোনো জালিয়াতি করে কিন্তু এই ফর্ম ফিল আপ করলে আপনার নাম রিজেক্ট হয়ে যাবে। এরপর নিচে আপনার বাবার নামটা লিখে দেবেন দেখে দেখে, তারপর মায়ের নামটা লিখে দেবেন। এবং আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে যদি ছেলে কেউ এই ফর্মটা ফিল আপ করে তার ওয়াইফের নামটা লিখে দেবে। যদি কোনো মেয়ে এই ফর্মটা ফিল আপ করে থাকে তাহলে তার হাজব্যান্ডের নামটা এই জায়গাটা লিখে দেবে। লিখে দেওয়ার পর দেখুন এখানে যার একটা সমস্যা হচ্ছে ক্যাটাগরির জায়গায় ইফ নট জেনারেল, অর্থাৎ যদি আপনি সাধারণ শ্রেণীভুক্ত ক্যাটাগরির মহিলা না হন বা সাধারণ শ্রেণীভুক্ত পুরুষ না হন, ধরুন আপনি জেনারেল ক্যাটাগরির নন, SC ST, সেক্ষেত্রে আপনি SC STতে টিক করতে পারেন। তবে অবশ্যই আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে। অনেকে ধরুন SC আছে কিন্তু তার কাছে কাস্ট সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই জায়গায় কাস্ট সার্টিফিকেটের নম্বরটাও দিতে পারছে না। তখন সরকার ভাবছে যে এ হয়তো SC নয়, সেই জন্যই কাস্ট সার্টিফিকেটের নম্বরও দিতে পারেনি বা কাস্ট সার্টিফিকেটে দেখাতে পারেনি। তো যদি আপনারা SC ST OBC যে কোনো ক্যাটাগরির হন, সেটা যদি আপনাদের কাছে থাকে তবেই কিন্তু আপনারা এই SC ST OBC এইসবে টিক করবেন।
তা না হলে কিন্তু আপনাদের যদি কোনো এই কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে এই জেনারেল ক্যাটাগরিতে টিক করে দেবেন, আর এখানে তাহলে আপনাদের কোনো কাস্ট সার্টিফিকেটের নম্বর দিতে হবে না। এরপর নিচে বলা হয়েছে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি ম্যারিডে টিক করবেন, বা অবিবাহিত হলে আনম্যারিডে, বা সেপারেট হলে আপনি সেপারেটে টিক করে দেবেন। তারপর নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন লেখা রয়েছে দেখুন হাউস নম্বর, অর্থাৎ আপনার বাড়ির নম্বর। তো এক্ষেত্রে আপনার এই জায়গাটা আপনার বাড়ির নম্বরটা দিয়ে দেবেন। অনেকের আগে কি হয় গ্রাম বাংলায় যে টিনের পাতে লেখা কিছু কিছু বাড়ির নম্বর দেওয়া থাকে, তো সেটা যদি আপনাদের থাকে দিয়ে দেবেন। তবে কিন্তু এই বাড়ির নম্বর ফর্মে লেখা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যদি আপনাদের না থাকে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর নিচে দেখুন ভিলেজ টাউন সিটি, অর্থাৎ আপনার গ্রামের নামটা এই জায়গাটা বসিয়ে দেবেন। তারপর আপনার পোস্ট অফিস, অর্থাৎ আপনার ডাকঘরের নামটা এখানে লিখে দেবেন। এরপর গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লক মিউনিসিপ্যালিটির নাম এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা দিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন ডিস্ট্রিক্টের নামটা দিয়ে দেবেন। শেষে পিনকোড, আপনার পিনকোডটা ঠিকঠাকভাবে দিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করবেন। আর হ্যাঁ, ফর্ম ফিল আপ যখনই করবেন তখনই কিন্তু আপনি ইংরাজির সমস্ত লেটারগুলো কিন্তু আপনি ক্যাপিটালে দেবেন, কোনো স্মল লেটার দেবেন না। কারণ ফর্মে প্রথমেই বলা ছিল, দেখুন এখানে ফর্মে বলা হয়েছে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, অর্থাৎ আপনারা যে লেখাগুলো লিখবেন সমস্তটাই কিন্তু ইংরাজির বড় অক্ষরে লিখবেন। তা না হলে কিন্তু সমস্যা হতে পারে, যদি আপনি কোনো ছোট অক্ষরে কিছু লিখে দেন সেক্ষেত্রে আপনার ফর্ম কিন্তু রিজেক্ট হলেও হতে পারে। এরপর দেখুন বলা হয়েছে, এর পরের পেজে এলে আপনারা দেখতে পাবেন যেখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা। তো আপনারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড দেখে এখানে রোলটা বসিয়ে দেবেন। তারপর সংখ্যাটা এখানে বসাবেন। এরপর আপনি যে বছরে মাধ্যমিকটা দিয়েছেন সেই বছরটা বসিয়ে দেবেন। 2010 হোক, 12 হোক কি 15 হোক, সেই বছরটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন নিচে বলা হয়েছে বোর্ড, অর্থাৎ আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষাটা দিয়েছিলেন সেই বোর্ডটা কিন্তু এখানে লিখে দেবেন। WBSC না CBSC না ICSC, কোন বোর্ডের আন্ডারে আপনি দিয়েছিলেন সেটা কিন্তু টিক করে দেবেন। তারপরে দেখুন বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। তো ধরুন আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন, সেক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট আছে, তাহলে এখানে হায়ার সেকেন্ডারি পাস লিখবেন। যদি আপনি গ্র্যাজুয়েশন পাস করেন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনের তো সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস লিখবেন। কিন্তু আপনি ধরুন যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আপনি সর্বোচ্চ শিক্ষা যোগ্যতা লিখছেন গ্র্যাজুয়েশন। যদি আপনাদের কাছে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। তো সেই জন্য আপনার কাছে এই মুহূর্তে যে সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় দেবেন বা সেইটা লিখবেন। এরপর নিচে দেখুন বলা হয়েছে বর্তমান পেশা, অর্থাৎ বর্তমানে আপনি কি করেন। এই জায়গাটা কিন্তু সবসময় আপনি লিখবেন আনএমপ্লয়েড, অর্থাৎ আপনি বেকার। এই জায়গাটা সবসময় কিন্তু আপনি আনএমপ্লয়েড লিখবেন, স্টুডেন্ট বা অন্য কিছু লিখবেন না। আনএমপ্লয়েডটা লেখাই সবথেকে ভালো। স্টুডেন্ট লিখলে কিন্তু আপনার নাম বাতিল হয়ে যেতে পারে, তো সেই জন্য এই জায়গাটা সবসময় আপনারা আনএমপ্লয়েড লিখবেন। এরপর নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে লেখা রয়েছে ব্যাংকের নাম, অর্থাৎ ব্যাংকের ডিটেলসগুলো, এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের আধার যুক্ত থাকতে হবে, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে। তো এখানে আপনার ব্যাংকের নামটা দেখে বসিয়ে দেবেন, ব্রাঞ্চের নামটাও নিচে বসিয়ে দেবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা ভালো করে দেখে বসিয়ে দেবেন যেন কোনো ভুল না হয়। এরপর আইএফসি কোড, আইএফসি কোডটাও আপনারা এখানে দেখে বসিয়ে দেবেন। এই যে সমস্ত ডিটেলসটা এটা কিন্তু আপনারা ব্যাংকের পাসবই থেকে পেয়ে যাবেন। তো সেখানে দেখে কিন্তু আপনারা ভালোভাবে এখানে ফর্মটা ফিল আপ করবেন। তো ফিল আপ করা হয়ে গেলে নিচের দিকে তারপর দেখতে পাবেন এখানে বলা হয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা কোনো বৃত্তি ছাড়া যদি কোনো আপনি সরকারি প্রকল্পের সুবিধা পান তাহলে হ্যাঁতে টিক করবেন, আর যদি না পান তাহলে নাতে টিক করবেন। কিন্তু অনেকে কি করছে, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছে, তারা কিন্তু নাতে টিক করে দিচ্ছে। তো আপনি লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তারপরেও কিন্তু আপনি নাতে ঠিক করে দিচ্ছেন। তো এক্ষেত্রে তারা ভাবছে হয়তো সরকার আপনাদের ধরতে পারবে না। যখনই সরকার আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটা যখনই এন্ট্রি করবে তখনই কিন্তু সেখানে সমস্ত ডিটেলস দেখাবে যে আপনি কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সেক্ষেত্রে সে আপনি লক্ষ্মীর ভাণ্ডার হোক কি বিধবা ভাতা হোক কি প্রতিবন্ধী ভাতা, যে কোনো প্রকল্পের যদি আপনি সুবিধা পান, সে যুবশ্রী প্রকল্প হোক, সেটা কিন্তু পরিষ্কারভাবে ওখানে দেখতে পাবেন। তারা কিন্তু দেখতে পেলেই সঙ্গে সঙ্গে আপনার নামটা কিন্তু রিজেক্ট করে দেবেন। সেই জন্যই আমি বলবো, যদি আপনারা কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে হ্যাঁতে টিক করবেন। এবং কি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, ধরুন আপনি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন,
তাহলে এখানে কৃষক বন্ধু লিখে দেবেন, বা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাহলে এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখে দেবেন। অর্থাৎ আপনি যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পের নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপর দেখুন এখানে বলা হয়েছে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি, অর্থাৎ যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দেবেন সেখানে এগুলো কি পাশে টিক করে দেবেন। ধরুন আপনি অ্যাডমিট কার্ড দিলেন, তো এই যে ডকুমেন্টসগুলো দেবেন এগুলো কিন্তু জেরক্স করে নিচে আপনার সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ সই করে দেবেন। ধরুন আপনি অ্যাডমিট কার্ড দিলেন, অ্যাডমিট কার্ডে আপনার টিক করে দেবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট আপনার যদি দেন এখানে টিক করে দেবেন। তারপর আধার কার্ড যদি দেন টিক করে দেবেন, ভোটার কার্ড দিলে টিক করে দেবেন, হ্যাঁ ব্যাংকের পাসবই দিলে টিক করে দেবেন। এবং আপনি যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে আপনার, সেক্ষেত্রে আপনি SC ST OBC যে কোনো সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে আর সেই সার্টিফিকেট যদি জমা দেন তাহলে এই নিচের ঘরটা টিক করে দেবেন। তো এই সমস্ত কাগজগুলো আপনারা দেবেন, তার আগে কিন্তু অবশ্যই নিজে সই করে দেবেন। তারপর এখানে দেখুন লেখা রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন তার সই কিন্তু এখানে করতে হবে। তো সেই যদি সই করতে না পারে তাহলে কিন্তু টিপছাপ দিতে হবে। তো আশা করি মাধ্যমিকে যে পাস করেছে বা মাধ্যমিক যে পাস করে আছে সে নিশ্চয়ই সই করতে পারে, তো এখানে অবশ্যই সইটা করে দেবেন। আর যে তারিখে আপনি ফর্মটা জমা দেবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের যে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা রয়েছে, এটা কিন্তু এই যে দেখুন লেখা রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এই রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু অবশ্যই আপনাদের লিখতে হবে। রেজিস্ট্রেশন নম্বরটা অবশ্যই আপনাদের কাছে রাখতে হবে, কারণ এই রেজিস্ট্রেশন নম্বর দেখে কিন্তু পরে আপনারা এই যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য অবশ্যই এই রেজিস্ট্রেশন নম্বরটা ভালোভাবে নিজেদের কাছে রেখে দেবেন। তো এই পার্টটা কিন্তু আধিকারিকরা আপনাদেরকে মানে অ্যাকনলেজমেন্ট স্লিপ হিসাবে দিয়ে দেবে, তো এটা আপনারা যত্ন করে রেখে দেবেন। তো এই যে রেজিস্ট্রেশন নম্বর আছে এটাই কিন্তু আপনারা দেখে আপনাদের আগামী দিনে যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। তো সেই জন্যই অবশ্যই এটা আপনারা ভালোভাবে রেখে দেবেন নিজেদের কাছে। আর শেষে এখানে দেখুন বলা হয়েছে যে রিসিভ অন, যে আধিকারিক আপনার ফর্মটা নেবে সে তো সাইন করে তারপর এখানে একটা স্ট্যাম্প দিয়ে দেবে। তো কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে বা কোন কোন জায়গায় ভুল করলে আপনার নাম রিজেক্ট করে দেওয়া হতে পারে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের ডিটেলসে বললাম। তো এই সমস্ত জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেবেন যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন অবশ্যই আধার লিঙ্ক করা থাকে, KYC আপডেট করা থাকে। এগুলো করা না থাকলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সমস্যা হতে পারে। সেই জন্য যখনই আপনি ফর্মটা ফিল আপ করবেন তখনই কিন্তু সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন যে ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা। আর যে সমস্ত নামের জায়গাগুলো বলেছি, নাম বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার এই সমস্ত যেগুলো আছে সমস্ত কিছু আপনারা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবেন। মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে তারা পরে বিয়ে হওয়ার পর যে নামটা রয়েছে ধরুন টাইটেল চেঞ্জ হয়েছে সেটা তারা দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু দিলে হবে না। মেয়েদের ক্ষেত্রেও মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে নাম রয়েছে সেই নামটাই দিতে হবে। সেখানে যদি ভুল নাম থেকে থাকে তাহলে সেই ভুল নামটাই দেবেন, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেটাও কিন্তু মেয়েদেরই দিতে হবে। বর্তমানে তারা ধরুন বিয়ে হয়েছে, টাইটেল চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু দিলে হবে না। ছেলেদের ক্ষেত্রেও অনেকের ধরুন নাম যদি কেউ হয়তো টাইটেল চেঞ্জ করে থাকে বর্তমানে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নামটা ছিল সেই নামটাই কিন্তু দিতে হবে, তা না হলে কিন্তু আপনার ফর্ম রিজেক্ট করে দেওয়া হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেবেন।